এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 26 অগস্ট 2016 সকালবেলা 6টার সময়। কিছু লোকজন একটা মারুতি ইকো কার সেটাকে জলের মধ্যে ডুবে থাকতে দেখেছিল। গাড়ির কিছুটা অংশ জলের ওপরে বেরিয়েছিল। জায়গাটা ছিল ইউপির বুলন্দ শহরের লেয়ার ক্যানেল গঙ্গা, একটা নেহের, একটা বিশাল নদী যেটা গঙ্গার সাথে গিয়ে মিশে যায়। সেখানে ওই কারটা দেখার পরে স্থানীয় লোকজনেরা পুলিশকে ডেকেছিল আর তারা চেষ্টা করে গাড়িটাকে জল থেকে বের করে নিয়েছিল। বের করার পরে তারা যেটা দেখেছিল যে গাড়ির পেছনে যে সিট আছে তাতে 3খানা প্রাণহীন দেহ পাওয়া যায়। পুলিশ টিম এসেছিল, পুলিশ টিম চারিদিকটা আরো খুঁজে দেখেছিল। পুলিশ টিম প্রথমটায় মনে করেছিল যে এই 3জন যেহেতু পেছন সিটে বসে রয়েছে তার মানে মাঝখানের সিটেও কেউ না কেউ ছিল, ড্রাইভার সিটে কেউ ছিল, তার পাশেও নিশ্চয় কেউ একজন ছিল, কিন্তু তারা সবাই কোথায় গেল? এই 3জনকে স্থানীয় যে হসপিটাল সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এই মারুতি ইকো কারের যে নাম্বার সেটা থেকে বুঝতে পারা যায় যে গৌতম বুদ্ধ নগর বলে একটা এলাকা যেটা ইউপিতেই আছে, সেখানকার ওমপাল নামে কারো গাড়ি এটা। ওমপালের এলাকার পুলিশকে সেটা জানানো হয়। পুলিশ টিম ওমপালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে যেটা জিজ্ঞেস করা হয় যে ওমপাল এখন কোথায় আছে, তো ওমপালের ফ্যামিলি, ওমপালের স্ত্রী আর ওমপালের মা বাবা সবাই সে বাড়িতে ছিল। তারা বলেছিল যে ওমপাল একটা ভাড়া নিয়ে ইউপির বদায়ু এলাকায় বড়ে সরকারের মাঝার আছে সেখানে গেছিল। ওমপালকে নিয়ে মোট 9জন ছিল ওই গাড়িতে। ওমপালের বাড়িতে যখন যে 3জন মারা গেছিল তাদের ফটো দেখানো হয়, ওমপালের বাড়ির লোকজন সেই 3জনকে শনাক্ত করেছিল। তারা বলেছিল ওমপাল যাদেরকে বদায়ু বড়ে সরকারের মাঝারে নিয়ে গেছিল এরা তারাই। যারা মারা গেছিল তারা ছিল রাজেশ সিং, তার স্ত্রী ধর্মবতী দেবী আর স্ত্রীর ভাইয়ের বউ। এই 3জন মারা গেছিল। এবার পুলিশ তাদের কাছে আরো জানতে চায় যে আর কে কে তাদের সাথে গেছিল। ততক্ষণে কিন্তু পুলিশ টিমের কাছে খবর আসে বদায়ুর যে বড়ে সরকারের মাজার এলাকা আছে সেখানে আরো 3জন যারা এই গাড়িতেই গেছিল তারা বেঁচে আছে। তারা অসুস্থ হয়েছিল, তারা ঘুমিয়ে পড়েছিল। তারা পুলিশ স্টেশনে জানিয়েছে বা তারা নিজেদের বাড়ির আরো লোকজনদের খোঁজ করছে। এবার পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে তারা ওই ঘটনার আগের দিন 25 তারিখ আগস্ট মাসের সকালবেলায় 10টার সময় বেরিয়েছিল বড়ে সরকারের মাজারে যাওয়ার জন্য। তারা মাজারে এসেছিল। মাজারে যে সমস্ত কাজ তারা করে প্রত্যেকবার, চাদর দেয়, ফুল দেয়, বিভিন্ন রকমের প্রসাদ বা সিন্নি যেটা সেখানে নিয়ম সেগুলো সব করে, সেগুলো করা হয়ে গেছিল। তারপরে তারা বসেছিল। এমন সময় তাদের বোন যার নাম প্রীতি, সে সবাইকে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করেছিল। সেগুলো খাওয়ার পরে তারা ঝিমুনি ভাব অনুভব করেছিল, তারা ঘুমিয়ে পড়েছিল। তারপরে তারা জানেই না যে কি হয়েছিল। বড়ে সরকারের মাজারে যারা অসুস্থ হয়েছিল তারা ছিল ওই যে প্রীতির যে কোল্ড ড্রিঙ্কটা দিয়েছিল বা যার বাবা মা আর মামি মারা গেছিল। যে 3জন অসুস্থ অবস্থায় বদায়ুর থানাতে জানিয়েছিল ব্যাপারটা, তারা ছিল প্রীতির দাদা ললিত, প্রীতির প্রেগনেন্ট বৌদি আর প্রীতির যে মামি ওই গাড়িতে জলে ডুবে মারা গেছিল তার হাজবেন্ড মানে প্রীতির মামা। 3জন তখন সুস্থ, কিন্তু ঘটনার দিন
25 তারিখ দুপুরবেলায় তারা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরেই খুব অসুস্থ হয়ে গেছিল, তারা ঘুমিয়ে গেছিল, তাদের জ্ঞানই ছিল না। নেক্সট ডে তাদের জ্ঞান ফিরেছিল। এবার তাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে ব্যাপারটা জানা যায় সেটা হচ্ছে ললিতের একমাত্র বোন প্রীতি। প্রীতি গত 1 বছর ধরে ভীষণ অসুস্থ। বিভিন্ন জায়গায় বারবার ডাক্তার দেখিয়েও যখন প্রীতি সুস্থ হয় না, তখন তাদের এলাকার একজন মৌলানা নাম সেলিম উদ্দিন, সে প্রীতির বাবাকে বলেছিল যে এই ব্যাপারটা মনে হচ্ছে ডাক্তার সারাতে পারবে না, এই ব্যাপারটাতে কোনো তান্ত্রিক বা মৌলানার দরকার। প্রীতির বাবা রাজেশ, যে ছিল একজন ক্যান্সার পেশেন্ট, সে প্রীতি 12 পাস করার পরেই প্রীতির জন্য পাত্র দেখছিল। প্রীতির অসুস্থতার জন্য পাত্র দেখা ব্যাপারটা থামিয়ে দিয়ে সে এবার প্রীতিকে সুস্থ করার চেষ্টা করে চলেছে। ডাক্তাররা কিছুতেই প্রীতিকে সুস্থ করতে পারছে না। তখন তিনি সেলিম উদ্দিনের সাথে কথা বলেন। সেলিম উদ্দিন প্রীতির বাবাকে জানিয়েছিল যে একটা বড়ে সরকারের মাজার রয়েছে, বেশ কিছু দূরে সেটা, সেখানে যদি যাওয়া হয়, প্রীতিকে দিয়ে সেখানে চাদর চড়ানো হয়, তাহলে হয়তো প্রীতি সুস্থ হয়ে যাবে, এটা সেলিম উদ্দিনের মনে হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলোতে প্রীতির বাবা রাজেশ, তার মা ধর্মবতী সবাই বিশ্বাস করত। সেই জন্য প্রীতিকে বাবা মা সঙ্গে করে নিয়ে সেই বড়ে সরকারের মাজারে গেছিল। প্রথমবার যাওয়াতেই প্রীতি সুস্থ হয়ে উঠেছিল। তারপর থেকে প্রীতি যখনই অসুস্থ হয়েছে, প্রীতিকে ডাক্তার না দেখিয়ে প্রীতিকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছে সেই বড়ে সরকারের মাজারে। আর যখন যখন প্রীতিকে বড়ে সরকারের মাজারে নিয়ে যাওয়া হয়েছে, প্রীতি কিন্তু সুস্থ হয়ে গেছে। এই জন্য বাড়ির সবার বিশ্বাস সেই বড়ে সরকারের মাজারের উপর বাড়তেই থেকেছে। এবার একটা সময়ে প্রীতির বাড়ির যে অন্যান্য লোকজন, প্রীতির মামা মামি, প্রীতির দাদা বৌদি, প্রীতির মা বাবা, সবাই বড়ে সরকারের মাজারে সময় সময় যাওয়া শুরু করেছে। ঘটনার দিনও তারা ওম সিং এর গাড়িতে করে বড়ে সরকারের মাজারের জন্য বেরিয়েছিল। সব সময় তারা যখনই যেত, তাদের গ্রামের ছেলে ওম সিং যথেষ্ট ভালো একজন ড্রাইভার, তার নিজের গাড়ি আছে, সেই গাড়িটা তারা ভাড়ায় নিয়ে বড়ে সরকারের মাজারে যেত। 25 আগস্ট 2016 সেদিনও তারা সবাই বড়ে সরকারের মাজারের উদ্দেশ্যে বেরিয়েছিল। কিন্তু বড়ে সরকারের মাজারে যে সমস্ত কাজ করতে হয় সেগুলো তারা করে ফেলার পরে কোল্ড ড্রিঙ্ক খেয়ে অসুস্থতা বোধ করেছিল। সে আর তার স্ত্রী খুব কম কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল, কারণ স্ত্রী ছিল প্রেগনেন্ট। সে হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরেই তার বমি হয়ে যায়। সে অসুস্থ বোধ করছে দেখে দাদাও হাফ গ্লাস মতো খেয়ে তাড়াতাড়ি গ্লাসটা নামিয়ে রেখে স্ত্রীকে দেখতে যায় জলের বোতল নিয়ে। কিছুক্ষণ যখন তারা ফিরে আসে না, তাদের মামা সেও চলে যায় তাদেরকে দেখতে। আর বাকিরা নিজেদের গাড়িতে উঠে বসে, কারণ এবার তাদেরকে ফিরতে হবে। প্রীতির দাদা ললিত, বৌদি আর মামা, 3 জন সেখানে কখন ঘুমিয়ে পড়েছে তারা বুঝতেই পারেন। তাদের যখন জ্ঞান ফিরেছে, তারা দেখেছে যে বাড়ির আর লোকেরা কোথায় গেল। এই সমস্ত ব্যাপারটা যখন পুলিশ টিম জানতে পারে, পুলিশ টিম বা বাড়ির লোকজন সবাই বলেছিল এই মাজারে তাদেরকে যে এনেছিল প্রথমবার, মানে সেই মৌলানা সেলিম উদ্দিন, তার মানে এই ব্যাপারটা সেই ঘটিয়েছে। সেলিম উদ্দিনকে খোঁজ শুরু হয়। সেলিম উদ্দিনের বাড়ি গিয়েও জানতে পারা যায় সেলিম উদ্দিনের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। সেলিম উদ্দিনের ফোনটাও সুইচ অফ। সেলিম উদ্দিন কোথায় গেছে তারা জানে না। তাদের বাড়িতেও কান্নাকাটি চলছে। নেক্সট ডে গোকুলের রামঘাট নামের একটা এলাকায়, যেখান দিয়েও ওই গঙ্গ নেহারটা বয়ে যেত, যে গঙ্গ নেহারে গাড়িতে কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছিল,
তো সেই গঙ্গ নেহরের রামঘাটে সেলিমউদ্দিনকে পাওয়া যায়। এই পর্যন্ত যে 9 জন এসেছিল তার মধ্যে 4 জন মৃত অবস্থায়, 3 জন অসুস্থ অবস্থায় বদায়ু এলাকাতে তাদেরকে পাওয়া গেছিল। বাকি থাকলো আরো 2 জন, ওম সিং ড্রাইভার আর ওই বাড়ির মেয়ে প্রীতি। তাহলে ওম সিং আর প্রীতি এই দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক? তাই কি তারা পালিয়ে গেছে? পুলিশ কিন্তু এটাই ভেবে প্রীতিকে আর ওম সিংকে খুঁজতে শুরু করে। বেশ কয়েকটা দিন কাটে, প্রীতি বা ওম সিং দুজনের কোনো খোঁজ নেই। সেই গঙ্গ নেহর সেটাকে কিন্তু ডুবুরি দিয়ে বারবার তল্লাশি চালানো হয় যদি কোথাও তাদের বডিটা পাওয়া যায়। শেষ পর্যন্ত 12 দিন পরে প্রীতিকে পাওয়া যায়, তবে ওম সিং এর সাথে নয়। প্রীতি ছিল মুগিশ বা সোনু নামের একজন বাইক মেকানিকের সাথে। তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে পুলিশকে তারা দুজন মিলে যে ঘটনাটা বা যে গল্পটা শুনিয়েছিল সেটা আমি এবার বলবো। মুগিশ হচ্ছে প্রীতির বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, সেখানকার একজন মেকানিক। তার বাড়ি প্রীতির বাড়ি গৌতম বুদ্ধ নগর থেকে বেশ দূরে। সেই গৌতম বুদ্ধ নগরে থাকে আর মেকানিকের কাজ করে। মাঝে সাঝে সে বাড়িতে যায়। বাড়িতে তার স্ত্রী আর 2টো ছোট ছোট বাচ্চা রয়েছে। 2012 সালে যখন প্রীতির বয়স ছিল 16 বছর, তখন থেকে মুগিশ তাদের বাড়ির কাছের ওই মোটর মেকানিকের গ্যারেজে এসে কাজ করতে শুরু করেছে। তখন থেকেই প্রীতির সাথে তার একটা সম্পর্ক শুরু হয়েছিল। বাড়ির কিন্তু এই ব্যাপারটা কেউ জানতো না। প্রীতির বয়স যখন 20 বছর হয়, প্রীতি 12 পাস করেছিল 92% নম্বর নিয়ে। সে যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল। প্রীতির কলেজে অ্যাডমিশন করা হয়। কলেজে অ্যাডমিশনের সাথে সাথে প্রীতির সাথে মুগিশের সম্পর্কটা আরো গভীর হয়েছিল। কিন্তু সেই সঙ্গে প্রীতির বাবা রাজেশ সিং এর ক্যান্সারও ধরা পড়েছিল। তিনি খুব চিন্তায় ছিলেন। তার বড় ছেলে ললিত, তার তিনি বিয়ে দিয়েছিলেন। ললিতের স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল। ললিতের তরফ থেকে তিনি নিশ্চিন্ত ছিলেন। তিনি চাইছিলেন যে তার কিছু হয়ে যাওয়ার আগে ললিতের মতো প্রীতিরও তিনি ব্যবস্থা করে ফেলবেন। সেই জন্য তিনি প্রীতির জন্য পাত্র দেখা শুরু করেছিলেন। পাত্র দেখা শুরু হতেই প্রীতি আর মুগিশ দুজন চিন্তায় পড়ে। তারপর থেকে প্রীতি অসুস্থ হয়ে যায়। এতটা অসুস্থ হয়ে যায় যে বারবার ডাক্তার পাল্টেও প্রীতির রোগ ধরা পড়ে না, প্রীতিকে সুস্থ করাই যায় না। তখন সেলিমউদ্দিন নামের একজন মৌলানা, যার সাথে প্রীতির বাবার যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল, মৌলানা সেলিমউদ্দিন প্রীতির বাবাকে পরামর্শ দিয়েছিল যে কোনো পুজো স্থান বা কোনো মুসলিম ধর্মস্থান সেখানে গিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। এটা কোনো নর্মাল রোগ নয়, এটা কোনো অন্য ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারে রাজেশ সিং, তার ফ্যামিলি সবাই বিশ্বাস করত। সবাই সেলিমউদ্দিনের মতে বড়ে সরকারের মাজার বলে একটা জায়গা, যেটা তার বাড়ি থেকে বেশ দূরে ছিল, বদায়ুতে, সেখানে নিয়ে গিয়ে মেয়ের ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট ঠিক নয়, সেখানে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে সেখানে একটা চাদর দেওয়া হয়, যেটা সেখানকার নিয়ম। দিতেই মেয়ে সুস্থ হয়েছিল। এগুলো কিন্তু প্রীতি আর মুগেশ প্ল্যান করে করছিল বিয়েটাকে পিছিয়ে দেওয়ার জন্য, বা মুগিশের সাথে যাতে প্রীতি পালিয়ে যেতে পারে, যাতে তার বাড়ির লোকজন তার বিরোধিতা না করতে পারে, তাকে খুঁজতে না পারে। এই সমস্ত করার জন্য তারা প্ল্যানিং করেছিল। বারবার প্রীতি অসুস্থ হয়ে যেত। যখনই প্রীতি অসুস্থ হতো, প্রীতিকে ওই বড়ে সরকারের মাজারে নিয়ে যাওয়া হতো আর প্রীতি সুস্থ হয়ে যেত। এই ব্যাপারটা দেখার পরে ধীরে ধীরে রাজেশ সিং এর ফ্যামিলির যে আরো লোকজন, তাদেরও বিশ্বাস হয়ে যায় ওই মাজারের উপরে,
কারোর কোনো প্রবলেম হলেই তারা সবাই চাইছিল ওই মাজারে যেতে হবে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এই পর্যন্ত কিন্তু সব সময় প্রীতিকে 2-3 জন সঙ্গে করে নিয়ে যেত ওই মাজারে। ওই মাজারে গিয়ে প্রীতি প্রত্যেকবার যারা তার সাথে যেত সে তাদেরকে কোল্ড ড্রিঙ্ক খাইয়ে নেশাগ্রস্ত করে কিছুক্ষণ ফেলে রাখত। সেই সময় মুগিস এসে তার সাথে দেখা করত, বেশ কিছু সময় কাটিয়ে নিত। নেক্সট ডে আবার সব ঠিক হয়ে যেত, তারা বাড়ি ফিরে আসত। এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক চলছিল। বার কয়েক তারা এইভাবেই দুজন দেখাও করেছিল। কিন্তু ঘটনার আগের দিন এবার প্রীতির বৌদি ললিতের স্ত্রী প্রেগনেন্ট। সেই জন্য প্রীতির বাবা মা ঠিক করে যে এবার যখন প্রীতিকে নিয়ে সেই বড়ে সরকারের মাজারে বা দরগাতে যাওয়া হবে তখন সঙ্গে তাদের ছেলে আর ছেলের বউকেও তারা নিয়ে যাবে। ছেলে আর ছেলের বউ যখন যাচ্ছিল তো প্রীতির মামা মামি বলে তাদেরও জীবনে অনেক সমস্যা, তারাও সেই বড়ে সরকারের দরগায় যাবেন। মোট 6 জন, সঙ্গে প্রীতি 7 জন, সঙ্গে সেই মৌলানাকেও নিয়ে যাওয়া হয়, কারণ এত ভালো একটা দরগার ব্যাপারে তাদেরকে বলেছে। হয়ে যায় 8 জন, আর তাদের যে ড্রাইভার ওম সিং, সবাই মিলে 9 জন সেখানে চলে গেছে। সেখানে যাওয়ার পরে যা নিয়ম সেগুলো করে নেওয়া হয়। করার পরে প্রীতি আগে থেকেই মুগিস ব্যবস্থা করে দিয়ে দিয়েছিল 30খানা ট্যাবলেট। প্রত্যেকবার লোকজন কম থাকে, ওষুধের মাত্রাও কম থাকে। এবারে 30খানা ট্যাবলেট সেই কোল্ড ড্রিঙ্কে মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে প্রীতি সবাইকে দিয়ে দিয়েছিল, সবাই খেয়েও নিয়েছিল। কিন্তু তার যে প্রেগনেন্ট বৌদি, সে এক ঢোক খেতেই তার বমি পেয়ে যায়। সে বমি করতে গেলে তার দাদা, সেও ড্রিঙ্কটা পুরো না খেয়ে অর্ধেক খেয়ে নিজের স্ত্রীর পেছনে চলে যায়। মামা সে ড্রিঙ্কটা হাতে দেখতে চলে যায় যে তার দিদির ছেলে আর বৌমা কেমন আছে। 3 জন সেখানেই চলে যায়। একটুখানি ড্রিঙ্ক খাওয়া সত্ত্বেও তাদের 3 জনের শরীর খারাপ হয়ে যায়। তারা সেখানেই একটা রুমে রেস্ট করতে শুরু করে। এদিকে প্রীতির সঙ্গে যারা ছিল সবাই অসুস্থতা বোধ করছে। প্রীতি তাদেরকে বলে যে চলো তোমরা গিয়ে গাড়িতে বসো, বসে একটু রেস্ট করো। সবাই যে যার অসুস্থ অবস্থায় ঝিমুনি ভাব আসছে তাদের, তারা গাড়িতে উঠে বসে। বসে থেকে কিছুক্ষণের মধ্যে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। তখন ড্রাইভারের সিটে এসে বসে প্রীতির বয়ফ্রেন্ড, সেই মোটর মেকানিক মুগিস বা সোনু। সে গাড়ি চালায়, প্রীতিও বসে তার পাশে। বেশ কিছুটা দূর যাওয়ার পরে, প্রায় 93 কিলোমিটার যাওয়ার পরে মুগিস আর প্রীতি দুজন বাইরে বেরিয়ে ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে সেই গঙ্গ নেহেরে ফেলে দেয়। আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তারা ভেবেছিল এরপরে তাদেরকে আর কেউ খোঁজ করবে না। সবাই ভাববে গঙ্গ নেহেরে ডুবে গিয়ে বাকি সবাই যেমন মারা গেছে, প্রীতিও মারা গেছে। মুগিসের ব্যাপারে কেউ জানে না, কেউ জানবেও না। আর বাকি যে 3 জন অসুস্থ হয়ে সেই বড়ে সরকারের মাজারে পড়ে রয়েছে, তারা যদি সুস্থ হয় ভালো কথা। তারপরে তারা ভাববে যে কোনো কারণে ওই গাড়িটা ওখানে কিভাবে গেল সেগুলোর কোনো তদন্তই হবে না। পরবর্তীকালে ধরা পড়েছিল মুগিস আর মুগিসের গার্লফ্রেন্ড রাজেশ সিং এর মেয়ে প্রীতি। ওই গাড়ির ড্রাইভার আর ওই গাড়ির মালিক ওম সিং, তাকে কিন্তু সেই 2016 থেকে এখন 2025 এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি, তার বডি খুঁজে পাওয়া যায়নি, তাকে জীবিত তো পাওয়াই যায়নি। তবে আশঙ্কা এটাই যে সেই দিন সেও মারা গেছিল, তবে সে হয়তো গঙ্গ নেহেরের জলে প্রবাহিত হয়ে অন্য কোথাও চলে গেছে। তারপরে আর তার বডি কেউ শনাক্ত করতে পারেনি। প্রীতি আর মুগিসের জিজ্ঞাসাবাদ হয়, তারপরে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়েছিল। লোয়ার কোর্টে কেস শুরু হয়েছিল। কেস শুরু হওয়ার পরে তাদের বাড়ির লোকজন কেউ তাদের সাথে যোগাযোগ রাখেনি, তাদের জন্য কোনো উকিলও দেয়নি।
লোয়ার কোর্টে তাদেরকে 10 বছর করে শাস্তি দেওয়া হয়েছিল। অলরেডি তাদের 8 বছর জেল খাটা হয়ে গেছিল। তারপরে তাদের কেসটা চলে যায় হাইকোর্টে। হাইকোর্ট থেকে তাদের দুজনকেই সসম্মানে মুক্তি দেওয়া হয়, কারণ হাইকোর্টে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অজ্ঞান হওয়ার ওষুধ যে সেই মিশিয়েছে বা আগেও সে মেশাতো, সেই ব্যাপারটা প্রমাণ করা যায়নি কোর্টে গিয়ে। মৌখিক সবাই বললেও সেটার বিরুদ্ধে কোনো ঠিকঠাক প্রমাণ হাইকোর্টে পাওয়া যায়নি। 9 বছর জেল খাটার পর তারা দুজনেই মুক্তি পেয়েছিল, তবে তারা দুজনে একসাথে আর থাকেনি। প্রীতির বাড়ির লোকজন প্রীতিকে অ্যাকসেপ্ট করেনি, প্রীতি বাড়িও ফিরে যায়নি। জেল থেকে বেরোনোর পরে প্রীতি কোথায় গেছে, তার সাথে কি হয়েছে, সে এখন কোথায়, সে ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। কিন্তু প্রীতির ক্রাইমের সঙ্গী বা প্রীতির যে বয়ফ্রেন্ড মুগিশ, সে বর্তমানে নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের 2 বাচ্চা, যেটা তার তখনও ছিল, এখন তারা বড় হয়েছে, তাদের সাথেই মুগিশ থাকে। আর ওই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে ফ্যামিলিগুলোর সাথে এই ঘটনা ঘটলো, তারা আজও ওই ব্যাপারটা ভুলে যেতে পারেনি। আর ওম সিং, ওই গাড়ির মালিক, ওই গাড়ির ড্রাইভার, তার ফ্যামিলি আজও ওম সিং এর অপেক্ষা করে আছে। তাদের মনে কোথাও না কোথাও একটা ধারণা, যদি ওম সিং কোথাও কোনোভাবে বেঁচে গিয়ে থাকে। আর প্রীতি নিজের হাতে নিজের মামিকে মেরে ফেলেছিল, মামার সংসারটা নষ্ট হয়েছিল, নিজের ক্যান্সার পেশেন্ট বাবাকে, নিজের মাকে, সবাইকে শেষ করে ফেলেছিল। আর সেলিম উদ্দিন, তার ছোট ছোট বাচ্চা ছিল, তার স্ত্রী, তারা সবাই আজও প্রীতিকে ক্ষমা করতে পারেনি।